বাংলাদেশ আওয়ামী লীগ। অনেকেই বলেন এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি অনেক মানুষের আবেগের একটি নাম। এটি শুধুই একটি রাজনৈতিক দল নয়, এর সঙ্গে মিশে আছে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব, বাংলাদেশের ইতিহাস, সংগ্রামী যে অধ্যায় বাংলাদেশ ধাপে, ধাপে পেরিয়ে এই পর্যন্ত এসেছে। সবকিছুর সঙ্গে হাত ধরাধরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস। ফলে যেটি হয়েছে যে এই রাজনৈতিক দলটি গত ১৯ মাস ধরে কেন এরকম ধুঁকছে? কেন এখনো ঘুরে দাঁড়াতে পারেনি? এই প্রশ্নটি অনেকের মধ্যেই গভীর থেকে গভীরতর হচ্ছে। এর একটি বড় কারণ হিসেবে অনেকেই মনে করছেন যে অভিযোগটি এমন যে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই এত বেশি দলাদলি, এত বেশি শত্রুতা এবং এত রকমের মির্জাফরি রয়েছে যে কারণে এই দলটি এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এখনো ধুঁকছে। এর কর্মীরা বিশেষ করে তৃণমূলের কর্মীরা নানাভাবে নাজেহাল হচ্ছে, মামলা হামলা তো আছেই। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এই সংকটের পেছনে কি, কি কারণ রয়েছে আজকে আমি একটু খুঁজতে চাই তরুণ প্রজন্মের কাছ থেকে। কোথায় সংকট এবং কি, কি সংকট তারা সংকটের মুখোমুখি তারা হচ্ছে এই বিষয়গুলিও যেমন জানবো, সেই সঙ্গে জানার চেষ্টা করব যে আওয়ামী লীগে ঘরের শত্রু বিভীষণ কারা রয়েছে? কেন এবং কারা নিজের পদবি আঁকড়ে রাখার জন্য আগে যেমন নানান রকম অসৎ উপায় অবলম্বন করেছে, এখনো ঠিক সেই চক্রই কি নেতৃত্বে আছে এই দলটির? এই প্রশ্নকে সামনে রেখে শুরু করছি আজকের আয়োজন। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূর এবং আমার সঙ্গে রয়েছে ছাত্রলীগের বিপ্লব হাসান, ছাত্রলীগের মহানগর উত্তর কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক। বিপ্লব হাসান, প্রথমে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ঘটনা কি আপনাদের? ধন্যবাদ আপু, আপনার লাইভে আসার ইচ্ছা ছিল না আগে, বাট আপনার সাথে আমার কখনো ওইভাবে যোগাযোগ হয়নি। আসাদ ভাই বললো, সেই জন্য আসলে বলার সাথে সাথে আমি কিন্তু প্রস্তুত হয়ে আসছি। 2 মিনিট সময় লাগে নাই। দুজনকে কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে। আসলে সংকট তো মহামারী আকার ধারণ করেছে। এখান থেকে আসলে কিভাবে বের হব, এখান থেকে বের হওয়ার প্রক্রিয়া আসলে কি হতে পারে, এই ধরনের কোনো প্রকার সিদ্ধান্ত, কোনো প্রকার পরিকল্পনা এবং আমাদের বর্তমান প্রজন্ম, আমরা যে প্রজন্ম, আমি যদিও জেনজি না, একটুর জন্য বেঁচে গেছি, এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি ব্যক্তিগতভাবে। আমাদের যেই সংকট এই বর্তমানে, এবং সংকট গুলা কেন সৃষ্টি হয়েছে, এইখান থেকে উত্তরণের জন্য যে একটা পথ দরকার কিংবা একটা সাংগঠনিক পরিকল্পনা দরকার, এই ধরনের পরিকল্পনা আমি গত 18 মাসে আওয়ামী লীগের কোন প্রকার নেতাকর্মী কিংবা নীতি নির্ধারণী মহল যারা আছেন, বিশেষ করে আমার সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে আমি কোনো কিছু আসলে দেখতে পাইনি ওভাবে। এখন আমি আপনাকে কিভাবে বলবো যে কি চলছে কি চলছে না? সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আপনি আপু যতটুকু দেখতে পাচ্ছেন, আমি ঠিক ততটুকুই দেখতে পাচ্ছি। এর বাইরে দলের যে সাংগঠনিক বিভিন্ন ফোরাম থাকে, আলোচনা হয়, এইসব আলোচনার মধ্যে আমরা আসলে ওইভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর আলোচনা হচ্ছে কিনা এটা আদৌ জানি না আমরা। তৃণমূলের নেতা কর্মীরা এখনো ভরসা নিয়ে আছে, আস্থা নিয়ে আছে যে তাদের নেতারা ফিরবেন, নেতারা ফেরার পর একটা লড়াই সংগ্রাম হবে। আওয়ামী লীগের যেটা রাজনৈতিক আদর্শ কিংবা চরিত্র, সেই চরিত্র তো আমরা আসলে 18 মাসে দেখতে পাইনি। দুঃখজনক হলো সত্যি, গত 18 মাসে আমাদের অর্জনের খাতা কিংবা অর্জনের পাল্লা যদি আপনি মাপতে চান, আমি বলবো জিরো। আমাদের অর্জনটা শুধুমাত্র আমরা এখনো প্রাসঙ্গিক আছি। আমি কথা বলার পর অনেকগুলা ফোন আমার কাছে আসবে, আমি জানি আপনাকে হয়তো অনেক কথা বলতে পারে, বাট আপনি যেহেতু কথা বলার সুযোগ দিয়েছেন, আমি আমার মন থেকে কথাগুলো বলি। আমাদের গত 18 মাসে অর্জনের খাতা সম্পূর্ণরূপে জিরো। এখান থেকে আদৌ কিভাবে মুক্তি মিলবে আপু, এটা আমি আসলে জানি না। কারণ এখন পর্যন্ত আমাদের মধ্যে উপলব্ধির জায়গাটা বিন্দুমাত্র সৃষ্টি হয়নি। এখন আপনার ভুলগুলা যদি আপনি চোখে না দেখেন, আপনি যদি উপলব্ধি না করতে পারেন আসলে সংকট থেকে উত্তরণের জন্য আপনার আগামী দিনের পরিকল্পনা কি হতে পারে, এটা তো আপনি বের করতে পারবেন না। সুতরাং আমি আসলে আপু, আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর আমার কাছে আসলে জানা নাই। ভুলগুলি কি আপনি বলে মনে করেন? আমাদের, আমি তো আপনাকে প্রথমেই বললাম, আমাদের ভুলগুলা মহামারী আকার ধারণ করেছে। অনেক ভুল আছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশের সব থেকে প্রাচীনতম সংগঠন। এখন এই সংগঠন 15 বছরের শাসনামল তারা পার করলো, হঠাৎ করে কিভাবে পতন হলো, কেন পতন হলো, কারা নেপথ্যের কারিগর, দলের অভ্যন্তরে থেকে কারা ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে, কারা বিভিন্ন পরাশক্তিদের দালাল হয়ে কাজ করেছে, দলের মধ্যে কি কি আপনার অপূর্ণতা ছিল, কি ধরনের প্রতিবন্ধকতা ছিল,
এবং আপনার আমাদের যে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে ভেঙে পড়েছিল, এর প্রতিকার কি, কিংবা এই সাংগঠনিকভাবে ভেঙে পড়ার পেছনে কারা কারা দায়ী ছিল, কোন কোন কারণে সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান তলানিতে গেল, কেন একটা বিশাল প্রজন্ম, একটা পুরো প্রজন্ম আমাদের বিরুদ্ধে চলে গেল, কেন তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে ব্রেন ওয়াশ করে, তাদেরকে রাস্তায় নামিয়ে রাষ্ট্রীয় স্থাপনা হামলা করে ধ্বংস করে সরকার পতনে বাধ্য করা হলো, কেন বাংলাদেশ সেনাবাহিনীতে মৌলবাদের আস্ফালন ঘটলো। আপনি দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষক, কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি তারা না রাষ্ট্রের সার্বভৌমত্বের রক্ষক, না তারা বাংলাদেশের মানুষের জানমালের সুরক্ষা দেওয়ার জন্য তারা তাদের প্রচেষ্টা চালিয়েছে। সুতরাং আমি কিভাবে বলবো যে আসলে সংকটগুলা কি, আমাদের সর্বাঙ্গে ব্যথা, আমরা ওষুধ দিব কোথা, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই না। এবং এই কথা বলার পর আমার হেলাল হাফিজের একটা একটা লাইন মনে পড়তেছে, তার একটা লেখা, যে কিতাবিজ করেছো শোনা, ব্যথাও কমে না, বিষ নামে না। আমাদের যে তাবিজটা, এই তাবিজের মধ্যে তো সমস্যা, তাহলে ব্যথা কিভাবে কমবে, বিষ কিভাবে নামবে? আপু, প্রত্যেকটা জায়গায় সংকট। আমাদের যে প্রজন্ম, আমরা যে প্রজন্মকে পেছনে ফেলে দিয়ে কিংবা তাদেরকে রেখে এগিয়ে চলার চেষ্টা করতেছি, কিংবা আমাদের পুনর্বাসন বলেন, কিংবা আমাদের প্রতিস্থাপন বলেন, কিংবা আমাদের দেশে ফেরা বলেন, আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে ফেরা বলেন, কিংবা আমাদেরকে যে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, এখান থেকে উত্তরণ, কিংবা আমাদের যে নেতাকর্মীরা গ্রেফতার হয়ে জেলের মধ্যে বন্দী আছে অন্যায়ভাবে গত 18 মাস যাবত, তাদেরকে দলের পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা করা হয়েছে? হয়নি। দলীয় ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কারো জামিনের বন্দোবস্ত করেনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। বিচ্ছিন্ন ভাবে অনেকে চেষ্টা করতেছেন, আমি সবাইকে দোষারোপ করব না। বাংলাদেশ আওয়ামী লীগের এখনো অসংখ্য নেতাকর্মী আছেন, নীতি নির্ধারণী পর্যায়ের অনেকেই আছেন, অনেকের সাথে আমার কথা হয়, তারা চেষ্টা করতেছেন, তারা অর্থনৈতিক ভাবে সহায়তা করছেন, বাট দলগত যে একটা সহায়তা, এখন আপনি একা একা তো কিছু করতে পারবেন না, কারণ আওয়ামী লীগ তো একটা ক্ষুদ্র জিনিস না, এটা একটা সুবিশাল জলরাশির মতো। এখানে আপনাকে সাংগঠনিক ভাবে আগাইতে হলে, কিংবা আপনার যে দলীয় নেতাকর্মী, এদেরকে যদি আপনি রক্ষা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দলগত ভাবে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই সিদ্ধান্তের জায়গাটুকু আমি আসলে এখন পর্যন্ত দেখতে পাইনি। আমি যেহেতু কথা বলি টুকটাক অনলাইনে আপনাদের মতোই, সুতরাং আমার জায়গা থেকে আমার চোখে পড়েনি তারা এ ধরনের কোনো প্রকার সিদ্ধান্তে এগিয়েছে। জি। আসাদ নূর, আমি দেখলাম যে আপনি গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছেন। এর মধ্যে একটি ভিডিও দেখলাম যে আওয়ামী লীগ পেজ কে চালায়, শিবিরের দখলে আওয়ামী লীগ পেজ। কি কি বিষয় আছে বলেন তো? অনেক ধন্যবাদ। এটা খুব দুঃখজনক। বাংলাদেশের এত আশা ভরসা যে দলটার উপরে, যার উপরে আশা ভরসা থাকে তার উপরে মানবাভিমানও থাকে। আমরা কখনোই মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের বিলুপ্তি চাই না, সংশোধন চাই। মানুষ যখন হোঁচট খায় তখন তার ভুলগুলো থেকে শোধরায়, কিন্তু প্রায় 2 বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা, তাদের নিজের কাঠামোগত ত্রুটিগুলো সংশোধন পরিবর্তনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, এই কথাগুলো আগে যখন বলতাম, আজকে থেকে 2 বছর আগে, 1 বছর আগে বা 3 বছর আগে, তখন মানুষ এমন একটা ভাব ধরতো যে আমি শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ বুঝি, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করতেন। কিন্তু সময়ের এই পরিবর্তনের ফলে মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট। যেমন ওয়াকারকে নিয়োগ করা যে চরমতম ভুল ছিল, এবং কেন ওয়াকারকে এই পদে বসানো হয়েছিল, সেটা কি স্বজনপ্রীতি ছিল নাকি তার পারফরমেন্স ছিল, সেই উত্তর কিন্তু দলের নেতাদের কাছে না থাকলেও কর্মীদের কাছে আছে। ওয়াকারের এমন কি পারফরমেন্স যে কারণে তাকে এই পদে বসানো হয়েছিল? দলীয় সিদ্ধান্ত কি ছিল ওয়াকারের ব্যাপারে, নাকি ওই পরিবার সেই একই? সেটা আমাদের কাছে স্পষ্ট। আমাদের কাছে স্পষ্ট বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ওই পদ পাওয়া কেন হয়েছিল, কি তার যোগ্যতা, তার পারফরমেন্স, এগুলো আসলে একটা প্রেসিডেন্টকে নিয়ে আমাদের হাসতে হয়। এটা আসলে দুঃখের হাসি। আমার নিশ্চয়ই আর নিচে যেতে হবে না, আমি একদম ওপর থেকে দেখালাম লেয়ারগুলো। এখন আরেকটু মনে করি যে সরকার পতন, অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পতন কেন হয়েছিল? তৃণমূলের নেতাকর্মীদেরকে কি আসলে সেভাবে মূল্যায়ন করেছিল দলের ওপরে থাকা নেতারা? কেন করবে? কারণ তাদের কাছে, তারা তো জানে ক্ষমতা কিভাবে ছিল। আমলা, পুলিশ, এগুলোর উপর নির্ভর করে কর্মীদের দরকার কি? এবং একটা দল, যেই দল এত বিশাল, এই বাংলাদেশে এত ভোট, তারা 2018, 2024 ইলেকশনে নমিনেশন বিক্রি করেছে। এমপি হচ্ছে সে 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা দিয়ে।
তো সে কেন দলের জন্য কাজ করবে? সে কেন তার কর্মীদেরকে দেখভাল করবে? সে তো যেখানে টাকা দিচ্ছে, এবং টাকা কেউ কি কাউকে এমনি দেয়? নাথিং ইজ ফ্রি। তো সে সে এটা তো তার বিজনেস, সে ইনভেস্ট করেছে, সেটার ফসল তুলে নেবে, এই এতটুকুই তো। তো সাধারণ নেতাকর্মীরা যারা এই দলটাকে মনে প্রাণে ভালোবাসে তারা বঞ্চিত হয়েছে, এবং এই সুযোগটা জামাত শিবির ঠিকঠাকভাবে নিয়েছে। তারা দেখেছে মাঠ পর্যায়ে কর্মীরা অ্যাক্টিভ না, আমরা মারামারি, মানে ওই যে আমি আর ডামি নির্বাচন, দলের ভেতরে অফিসিয়ালি আলাদা করে দেওয়া, এবং সোশ্যাল মিডিয়ায় যদি কেউ সমালোচনা করেছে তাদের কাউন্টার হয়েছে গালাগালি। কোনো অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ তৈরি করেনি। যখন নেত্রলাল, তাসনিম খলিলরা দাপিয়ে বেড়াচ্ছে, যখন জুলকার নাইনরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন থেকে শুরু করে একের পর এক, আওয়ামী লীগের কাউন্টার ন্যারেটিভ কী ছিল? কিছুই না, তাদের গালাগাল করা ছাড়া। খালেদ মহিউদ্দিন কেন ছাত্রলীগের একজন পদধারী কর্মীর, সাদ্দাম নাম ধরেই বলি, তাকে শোতে গিয়ে তার অর্থের উৎস জিজ্ঞেস করেছিল বলে বটবাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে? আমি সাক্ষী দেখেছি। এইটা একজন জার্নালিস্টকে তার প্রতি কি মানে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। ছাগল লাফায় খুঁটির জোরে, এরকম কাজ করছে ছাত্রলীগের একজন পদধারী নেতা, তার কর্মীরা, কিভাবে? তো তার মানে মুখ বন্ধ। একের পর এক বিভিন্ন গোষ্ঠীকে খেপানো হয়েছে, এবং সরকারের পতন হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় আমি এটা নিপুণভাবে পর্যবেক্ষণ করেছি, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা কোনো ভালো কথা বললে সেখানে হাহার বন্যা বয়ে যেত। কোনো যৌক্তিক কথা বললে, মানে ডিজিটাল বাংলাদেশ বা শেখ হাসিনার আরও অনেকগুলো প্রকল্প যেগুলো পজিটিভ ছিল, সেখানে মানে বন্যা বয়ে যাচ্ছিল। এর কারণটা কি? মানুষকে খেপিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় কি জানতে চায়, কি বলতে চায়, কেউ জেনজি, এই যে বিপ্লব বলছিলেন, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এখন এটা তো একটা জেনারেশনের দোষ না, তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, আমাদের ব্যর্থতা। মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের ইতিহাস এই জেনজি জানে? কেন জানে না? কারণ আপনি চর্বিত চর্বণ হিসাবে বাতাবি লেবুর ফলন ঘটিয়েছেন। যে টেলিভিশনে এগুলো প্রচার করেছেন, যাদেরকে দিয়ে এগুলো নির্মাণ করেছেন, সবগুলোই ছিল ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। কারণ তারা শুধু ধান্দার জন্য। এই ফারুকি কাদের একে প্রজেক্ট একের পর এক কে দিয়েছে? এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, যারা নেচেছিল পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, 10 মিনিট স্কুল, ও তো পলকের ধারে সারাক্ষণ ঘুরতো। আয়মান সাদিক, কতগুলোর কথা বলবো? তো এদেরকে আপনারা অর্থায়ন করেছেন, আওয়ামী লীগের কথা বলছি, পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তারা এক পুরো পাল নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের কোনো ইনফ্লুয়েন্সার ছিল না, আওয়ামী লীগের কোনো ইনফ্লুয়েন্সার ছিল না। বলেছে সিআরআই, এই তন্ময়রা, ও তো আমি শিওর ও শিবির, ওর হাবভাব, ওর কথাবার্তা, ওর ধরন চলন, সিআরআইতে কিভাবে পারফর্ম করেছে, কিভাবে মানে এই যে 3 লাখ সাইবার যোদ্ধা বানানো, এই প্রজেক্ট, ওই প্রজেক্ট, জয় বাংলা থেকে শুরু করে কনসার্ট, কত প্রত্যেকটা জায়গায় সে শুধু ধান্দা করেছে, টাকা পয়সা লুটপাট করেছে। আওয়ামী লীগের কোনো ব্যক্তি ছিল না যে এসে অনলাইন বলবে যে হ্যাঁ এইটা এরকম, ওইটা ওরকম। এমনকি নিঝুম মজুমদার, তিনি চেষ্টা অনেক দিন ধরে করেছেন। তার সফলতা কি? তাকে কারা, ছাত্রলীগের ছেলেপেলেরা বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কি সমর্থন দিয়েছিল? হ্যাঁ, তার ব্যাপারে সন্দেহ আছে। তো সন্দেহ থাকলে দল থেকে ভেরিফাই করেন, সন্দেহহীন ব্যক্তিকে সামনে আনেন। জামাত শিবির করেনি। আজকে যাদেরকে আপনি বলছেন তুই তো গুপ্ত ছিলি, আরে ভাই, ব্যর্থতা তো আপনি তো আওয়ামী লীগ কখনো গুপ্ত থাকেনি। তো আপনি প্রকাশ্যে রাজনীতি করার আপনার মাঠ আছে, আপনি মাঠ ছেড়ে দিয়েছেন, তো সে তো গুপ্ত হয়ে ঢুকবেই। আপনার মাঠে আপনার কর্মী নেই, সার্জিসের মতো রাজাকারের বাচ্চারে দাঁড় করে তাকে দিয়ে আপনি বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াচ্ছিলেন না? তো সে মাঠ ফাঁকা পেয়েছে, সে এসে, আচ্ছা কোন মাঠ খালি থাকে? আমরা যদি ফসল উৎপাদন না করি, ওইখানে আগাছা জন্মায় না? জন্মাবে তো, আগাছা তো জন্মিয়েছে, কারণ আপনি মাঠ ছেড়ে দিয়েছেন। এই জায়গাগুলো আওয়ামী লীগ এখনও নির্লজ্জের মতো এখনও আইডেন্টিফাই করছে না যে সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো প্রকার দখল নেই, কোনো প্রকার কোনো ইচ্ছাও নেই। শেখ হাসিনার বক্তব্য কেউ যখন তিনি কেঁদেছেন তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, নাটক কম করো প্রিয়। কারণ কি? শেখ হাসিনার সাথে কোনো কানেকশন নাই জেনজির। কিভাবে থাকবে? তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে? কেন নাই? আপনি কিভাবে ভাবেন জেনজি ওই বাংলাদেশ টেলিভিশনে বা ওই বিভিন্ন টেলিভিশনে যে বসে বসে ওগুলো দেখবে অখাদ্য কুখাদ্য কথা? ওবায়দুল কাদের এই যে বক্তব্য দেয়, মানে আমি তাকে নকল করতে পারি না, এখানে আখতারুজ্জামান আজাদ হলে ভালো হতো। মানে চিন্তা করেন, তার বক্তব্য শুনে আমারই মেজাজ খারাপ হয়। আপনি কিভাবে আশা করেন জেনজি তার বক্তব্য শুনবে? কি পলক বা ইয়াং দেখেন একজন মুখ, যে দেবতা যে ফুলে তুষ্ট, প্রবাদ আছে তো,
যে জেনারেশন যে জিনিস খাবে তাকে ওই ওই জিনিস দিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে। তাকে আপনার আদর্শ, আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা, কারণ সে তো আপনার দেশের নাগরিক। পরবর্তী প্রজন্ম, এই প্রজন্ম এই দেশে নেতৃত্ব দেবে। আওয়ামী লীগ কি এই 17 বছরের জন্য রাজনীতি করেছে? তাদের কি ভবিষ্যৎ নেই? এই বাংলাদেশের ভবিষ্যৎ নেই? ভবিষ্যৎ কি তৈরি করেছে? করেনি। সর্বশেষ উদাহরণটা দেয়, বেশি সময় নেব না। আওয়ামী লীগের পেজের দিকে তাকান, গরুর খামার। আরে এটা কি কোন আমি একটু আগে দেখছিলাম একটা লাইভ চলছে, সেখানে 78 জন দেখছে লাইভ ফেসবুকে। তো লাইভগুলো করেন কেন? লজ্জা করেন আপনাদের? আওয়ামী লীগের পেজে লাইভ, মানে ব্যাপারটা এরকম না। আমি বলছি না যে আপনি এই বাংলাদেশের সবচেয়ে যার ভিউ, লাইক, কমেন্ট বেশি তাকে না আওয়ামী লীগের পেজে বসান, আমি এটা বলছি না। আমি বলছি আওয়ামী লীগের পেজ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কে কে বেঁচে আছেন? শেখ হাসিনা আর বাকি বাটপারদের কথা বাদ দিলাম, নিশ্চয়ই বাটপারদের মধ্যে ভালো। শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্য থাকবে, 5-6 লাইনের লেখা থাকবে, ছোট 5 মিনিটের বক্তব্য থাকবে, যেন মানুষ সেটা দেখে। উদাহরণ দেই, জয় যখন তার নিজের পেজে বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলো মিলিয়ন্স অফ ভিউজ হয় না? কেন হয়? তার একটা লেখায় লাখ লাখ লাইক পড়ে কিনা? কারণ সে তার পেজ থেকে গরুর খামার বানায় নাই। এই তারেক বিপ্লব কি বললেন, আমি কি বললাম, সুলতানুর রহমান কি বললেন, এগুলো যদি পোস্ট করতে থাকতেন, সুলতানুর রহমানের লাইভ ওখানে যদি জয়ের ওখানে পোস্ট হইতো, তাহলে কি মানুষ দেখতো না? এই বেসিক জিনিসটা যে দলটা বোঝে না, তাদের আর কি বলার আছে? এখন আপনি বলবেন তো আওয়ামী লীগের পেজ, ওই যে ববি, শেখ রেহানার ছেলে, ববির নেতৃত্বে চালাচ্ছে, ওর নাম কি, ওই এই বাটপাটটা সিআরআই তন্ময়। তো তন্ময়কে দায়িত্ব, তন্ময় কি করছে, ও দেখাচ্ছে বেশি বেশি। আরে ভাই, মানে কোয়ান্টিটি না কোয়ালিটি। যে আমি প্রতিদিন 1 ঘন্টা পরে পরে পোস্ট করছি, দেখেন আমি কামলা দিতেছি, আমি যে টাকা পয়সা দিচ্ছেন, আমি যেগুলো মানে যা খাইছি এগুলো দেখেন হালাল করতেছি। এইটা তো একটা দলের পেজের কাজ না। তারা যদি তাদের মানে ইউনুস চেয়ে বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে মরে যাবে, ও পিআর বোঝে। শেখ হাসিনা ইউনুসের চেয়ে অনেক গুণ বেশি স্মার্ট, উনি কেন বোঝেন না? জয় কেন দায়িত্ব নিচ্ছে না আওয়ামী লীগের পেজের? দেখেন, আমি আরেক জায়গায় বলেছিলাম যে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ যদি বলেন যে কিভাবে স্ট্রিম করবেন, কিভাবে ভিডিওগ্রাফি, কিভাবে রেকর্ড করবেন, সাউন্ড কিভাবে, লাইটস, আমি ফ্রি 1 টাকা নেব না, যত ঘন্টা লাগে আমি তাদেরকে। আমি একজন ক্ষুদ্র মানুষ, সিনেমাটোগ্রাফিতে আমি শুক্রে 2 দিন। আমার চেয়ে অনেক অভিজ্ঞ সিনেমাটোগ্রাফার, অনেক কৌশলী লোকজন আওয়ামী লীগের আছে। নিঃস্বার্থভাবে, বিনা স্বার্থে, বিনা পয়সায় তারা কিন্তু এই বুদ্ধি পরামর্শগুলো দেবেন এই ক্রান্তি সময়। কিন্তু তারা তো যে নেবে না, তাকে আপনি কিভাবে দেবেন? এখন এই জায়গাগুলো যদি মনে করে আওয়ামী লীগ ফিরবে, ওই ভারতের মাথার উপরে চেপে আমেরিকার বা আমি জানি না কি কি তারা করে, কখনো কখনো দেখি আল্লামা লীগ বের হয়ে আসে, কখনো কখনো খামিনি লীগ বের হয়ে আসে। আমি বুঝি না তারা কি চায়। আমি দেখলাম এই আওয়ামী লীগের বেশ কিছু লোক বঙ্গবন্ধুকে উপরে রেখেছে, বুঝেন? তারপরে শেখ হাসিনা, তারপরে খামিনি, তারপরে সাদ্দাম হোসেন, গাদ্দাফি দিয়ে বলছে আমেরিকা খারাপ। চিন্তা করেন, বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় মানে স্বৈরাচার বানিয়ে ফেলছে তারাই, আওয়ামী লীগ নিজেরা বানাইছে। আর লাগে দরকার আছে? নিজের খাল নিজে কাটলে। এই আওয়ামী লীগের পেজের অবস্থা দেখেন, কেউ ওখানে পড়ে না, তেমন কেউ কিচ্ছু পড়ে না। অথচ ইউনুসের ছিল না কোনো ওইভাবে পেজ, সে তার পিয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করেছে দেখছেন? ডাস্টবিন শফিকের মতো একটা অসভ্য লোকের তার দেখেন এই যে প্রেস উইংয়ের তার নিজস্ব পেজ ছিল, এবং সেগুলোতে আপনি রিয়াক্টগুলো দেখেন যে মানুষ খেয়েছে। হাসনাত আব্দুল্লাহদের মতো অসভ্য ছেলেপেলের মানুষ রিচ আছে। গত সপ্তাহে আমাকে স্কটল্যান্ড থেকে একজন ফোন করেছিলেন, যে আমাকে জিজ্ঞেস করলেন একজন সম্পর্কে ওনাকে চিনি কিনা। আমি বললাম কেন, কি হচ্ছে? বলে যে আওয়ামী লীগ পেজে এরকম একটা ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা টকশো করে হোস্টিং করতেছে। হ্যাঁ, তো আমি বললাম ভাই, আমার তো আর আওয়ামী লীগ পেজের সঙ্গে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আই হ্যাভ নো আইডিয়া। বলে যে এরকম চিহ্নিত যারা লুটেরা, যাদেরকে ব্যাংক ডাকাত বলে যাদেরকে চেনে, সেই সমস্ত লোকজন আওয়ামী লীগ পেজে শো করে। বিপ্লব হাসান, এরা কোথা থেকে আসে, কিভাবে করে পায়, এরা কিভাবে করে যুক্ত হয়? আপু, আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ বলেন কিংবা ইউটিউব যে চ্যানেল আছে, এখানকার যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা করে সম্পূর্ণরূপে তন্ময় ভাই, যেটা বলছিলেন। এখন তন্ময় কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? হ্যাঁ, তন্ময় বুয়েট ছাত্রলীগের একজন নেতা ছিল, সে কথা অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীতে প্রত্যেকটা শিশু যখন তার পরিবারে জন্ম নেয়, তার যে পারিবারিক শিক্ষাটা তার পরিবার থেকে আসে, এই শিক্ষাটা কিন্তু সবসময় থেকে যায়। এই শিক্ষা কিন্তু চাইলেই খুব সহজে পরিবর্তন করতে পারে না, সেটা যে পরিবার থেকে আসুক না কেন।
সেটা মধ্যবিত্ত হতে পারে, নিম্নবিত্ত হতে পারে, উচ্চবিত্ত হতে পারে, কিন্তু পারিবারিক শিক্ষা যেটা প্রথম জীবনে পায় ওইটা কিন্তু তার ব্যক্তি জীবনে, পরবর্তীতে পেশা জীবনে, প্রত্যেকটা জীবনে তার কাজে লাগে এবং সে ওইখান থেকে বেরোতে পারে না। এটা আমি বিশ্বাস করি। কে বিশ্বাস করে না করে সেটা আমার দেখার ব্যাপার না। এখন তন্ময়ের যে ব্যাপারটা, তন্ময়ের বাড়ি হচ্ছে গাইবান্ধা, পলাশবাড়ী উপজেলা। সে পলাশবাড়ী উপজেলা শিবিরের স্বীকৃত নেতা ছিল এবং পলাশবাড়ী উপজেলা শিবিরের যে সাধারণ সম্পাদক সে সেটা স্টেটমেন্ট দিয়েছে, এটার ভিডিও আমার কাছে আছে, আমি চাইলে আপনাকে দিতে পারবো। এখন ছাত্র জীবনে কিংবা তার যে প্রাথমিক শিক্ষা হয়েছে কিংবা তার পারিবারিক শিক্ষা জীবনে, অর্থাৎ তার ছাত্র রাজনীতির হাতে খড়ি হয়েছে জামাত শিবিরকে দিয়ে। আর জামাত শিবিরের যে ব্রেন ওয়াশ, তাদের যে মানে যেভাবে তারা একটা হিপনোটাইজের মতো একটা ব্যাপার তারা করে তাদের কর্মীদেরকে, সুতরাং সে যে তার আদর্শ থেকে বেরোতে পারবে না কিংবা পারে না এটা তো আমরা এখনো জানি না, এটা তো বিশ্বাস করতে পারবো না। সুতরাং এরকম একটা লুককে যদি বাংলাদেশ আওয়ামী লীগের মতো সংগঠনের ফেসবুক পেজ অপারেটরের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই ধরনের কাজ হবেই। আপনি দেখেন আওয়ামী লীগের পেজে এমন কিছু ব্যক্তিকে আনা হয়েছে যারা 5 আগস্টের আগে শেখ হাসিনাকে গালি দিয়েছে, ওকে ফাইন, আমি এটাও মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু আপনি যখন স্বীকৃত বদমাস, যে কিনা স্বীকৃত বদমাস, যাকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকরা দেখতে পারে না, বাংলাদেশের সাধারণ মুক্তিযুদ্ধপন্থী মানুষ দেখতে পারে না, আপনি তাদেরকে লাইভে আনতেছেন। আপনি পেজের দিকে একটু তাকান, এটা দেখলে আমার মনে হয় আমি সেই 90 দশকের সিনেমা দেখতেছি, সাদা কালো সিনেমা। এখানে না আছে কোনো কালার গ্রেডিং, না আছে কোনো লাইটিং, এমন এমন লোকজনদেরকে নিয়ে এসে লাইভ করতেছে যারা হোস্টিং করে, এগুলো তো আসলে হয় না। এখন ভাই যেটা বলতেছিল গরুর খামার, আমি এটাকে বলি মুদি দোকান। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এখানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, ময়দা সবকিছু পাওয়া যায়। আপনি সকাল থেকে সন্ধ্যা 101টা পোস্ট দিবে, কোনো কোয়ালিটি নাই, পোস্টের লেখার মধ্যে কোনো শব্দ চয়নের ঠিক নাই, দাড়ি কমা সেমিক্লোনের ভুলের অভাব নাই। এখন আওয়ামী লীগের পেজটা যদি আপনি এই শ্রেণীর হাতে রেখে দেন, এখান থেকে তো উত্তরণ সম্ভব না। এখন আপনি বলতে পারেন তাহলে এটা পরিবর্তন কেন হচ্ছে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি পরিবর্তন কেন করছেন না, কিংবা সজীব ওয়াজেদ জয় তিনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন না? এই প্রশ্নটা অনেকের আছে এবং ভাই হয়তো বা আপনার মধ্যে এই প্রশ্নটা থেকে যায় বা থাকতে পারে। আমার কাছে যেটা উত্তর আছে, এই পেজটার যারা নিয়ন্ত্রণ করে, উনি একজনের নাম বলেছেন, আমি তার নাম নিতে চাচ্ছি না, উনাকে কেউ কিছু বলতে গেলে উনি কারো কথা শুনেন না, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। এখন কেউ যদি কথা না শুনে, কেউ যদি নিজের ভুলটা না দেখতে পায় নিজের চোখে, তাহলে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন যদি সেই লোকটা সবকিছু দেখার পরেও এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুকে সামনে আনার চেষ্টা করেন, কিংবা যারা এই ধরনের কাজ করছে, এখন তন্ময় তো সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ফেরেস্তা না, সে তো নূরের তৈরি না, তাকে কেন রেখে দিতে হবে? একজন মানুষ 5 আগস্টের পর প্রতিনিয়ত বিতর্ক সৃষ্টি করতেছে, এমন এমন স্ট্যাটাস দিতেছে পেজ থেকে যেগুলো আওয়ামী লীগের আদর্শিক জায়গা থেকে সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক, এটা আওয়ামী লীগের সাথে যায় না। এই যে গত পরশু যে স্ট্যাটাস দিয়েছে, এখানে জুলাই স্পিরিট ধারণ করতেছে, জঙ্গি উত্থান আমরা যেটাকে বলে থাকি, আমরা প্রতিষ্ঠিত করেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে, এরা সেটাকে জুলাই গণঅভ্যুত্থান বলতেছে, জুলাই শহীদ বলতেছে, মীর মুগ্ধ নাকি শহীদ। আমার একটা প্রশ্ন, জুলাই আগস্টের সেই স্ক্যামে প্রথম যে ছেলেটা হত্যাকাণ্ডের শিকার হয় নিউ মার্কেটে, আমি প্রত্যক্ষদর্শী আপু, আমি ছিলাম স্পটে, অন দ্য স্পটে। সবুজ আলী ঢাকা কলেজ ছাত্রলীগের একজন নেতা, সে যে মারা গেল, তার জানাজা হইলো আপনার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে, পার্টি অফিসের সামনে, সেখান থেকে এরপর থেকে সবুজ আলীর নাম আপনারা আওয়ামী লীগের কোথাও শুনেছেন? কোন নেতা বলেছে? আওয়ামী লীগের পেজে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, সবুজ আলীর মৃত্যুর কিন্তু 1 বছর হয়ে গেছে, একটা শোক জানাইছে? জানায় নাই। কিন্তু মীর মুগ্ধ, তারপর আবু সাইদ যে কিনা শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য ছিল, তাকে নিয়ে জুলাই শহীদ হিসেবে আখ্যা দিচ্ছে। তাহলে আমি যদি বলে থাকি মীর মুগ্ধ, মীর স্নিগ্ধ বা যাই হোক না কেন, বা আবু সাইদ, তারা যদি শহীদ হয়, তাহলে সবুজ আলী কেন শহীদ হবে না আপু? সেও তো জুলাই স্ক্যামে শহীদ হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমরা নিজে দেখেছি, কিন্তু কিছু করার ছিল না, তখন মবের শিকার হয়েছে সেখানে। এই যে ভুলগুলা, এখন আপনি যদি ভুলগুলা দেখার পর, এখন যারা নীতি নির্ধারক আছেন, যাদের হাতে নিয়ন্ত্রণ পেজটার, অনেকে অনেক কথা বলেন, শেখ হাসিনাকে বলবো, এটা বলবো, এটা বলবো। স্পেশালি আমি আপনাকে একটা তথ্য দিই, আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা, অনেক আপনার নীতি নির্ধারণী মহলের অনেক নেতা এই পেজ নিয়ে অনেক বিতর্ক করেছে, বাট যিনি দায়িত্বে আছেন, যার হাতে সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতার অধিকারী, পেজের নিয়ন্ত্রক, তিনি তাদের কথা ভ্রুক্ষেপ করেন না, পাত্তা দেন না। এখন আপনি কিভাবে পরিবর্তন করবেন বলেন? এখন অনেকেই বলে, আমি বলি, আপনি বলেন, আসাদ ভাই বলে, সাধারণ কর্মীরা বলে, কিন্তু এখানে পরিবর্তন আনতে হলে যার বোঝা দরকার সে তো সেটা বুঝতেছে না, তাহলে পরিবর্তনটা আসবে কিভাবে? সুতরাং আমি এখান থেকে আর কোনো পরিবর্তন প্রত্যাশা করি না, যেভাবে চলতেছে গরুর খামার মুদি দোকান এভাবে চলবে। জি। তো পরিবর্তনটা কে করবে? আসাদ নূর এবং এই যে এত হতাশা জানাচ্ছে বিপ্লব হাসান, যে যার বোঝার দরকার, কার জিনিসটা বোঝার দরকার?
অনেক ধন্যবাদ। সুলতানুর রহমান, আমি একটা আপনাকে ছবি শেয়ার করেছি। আপনি যদি দেখান বিপ্লব হাসানের যে কষ্টের জায়গাটা, সেটি কিন্তু খুবই যৌক্তিক। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এই দেখেন, জুলাই গণ অভ্যুত্থান বলা হচ্ছে, শহীদ আবু সাইদ বলা হচ্ছে, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ অন্যান্য যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে জুলাই বিপ্লবের শহীদদের নামের পাশে কুখ্যাত যুদ্ধ অপরাধীদের নাম বসানোকে সচেতন মহল জুলাই অভ্যুত্থানের স্পিরিটের অবমাননা হিসেবে দেখছে। এটা আওয়ামী লীগের পেজ থেকে, জুলাই স্পিরিট বাংলা ইংলিশে দেওয়া। তো আপনি তো বুঝতে পারছেন যে ঘরের শত্রু বিভীষণ কে, আর তো দরকার নেই, এটাই তো যথেষ্ট। তো এইটা হচ্ছে যে আওয়ামী লীগের পেজের অবস্থা। আপনি তাদের তারা যে জামাত শিবির, এটা বুঝতে কি আর কোনো বাকি থাকা উচিত কিনা, এই প্রশ্নটি রইল। এবং দেখেন, আমি বরং যে আপনি বলছিলেন যে এমন এমন ব্যক্তিদেরকে আওয়ামী লীগের পেজে লাইভে নিয়ে আসা হয় যারা ঋণ খেলাপি, চোর, বাটপার। এই জায়গায় অন্ততপক্ষে আওয়ামী লীগের পেজ যারা নীতি নির্ধারক, যারা নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে ধন্যবাদ দিই, তারা অন্ততপক্ষে নিমক হারাম না, তারা নিমখারামি করেন। মানে এই চোর বাটপারদের কাছ থেকে তো ক্ষমতা থাকা অবস্থায় চুরির ভাগ পেয়েছে। তো তো এখন দুঃসময় তাদেরকে চেহারা দেখিয়ে সেই জায়গাটা, সেই কৃতজ্ঞতা জানাচ্ছে যে ওস্তাদ, ওই সময় যে আপনি আমার এত পার্সেন্ট দিছিলেন, এখন আসেন, সামনে আসেন, আপনার একটু দেখাই চেহারাটা, মানে সদবোধ আর কি। হ্যাঁ, তো এই জায়গায় এই সময় যেখানে মানুষ খারার উপরে চোখ পল্টি নেয়, আপনি দেখেন এই ফারুকিটার কত বড় নিমখারাম, আওয়ামী লীগের খাইছে, আওয়ামী লীগের সাথে নিমখারামি করছে। ছাত্রলীগের ওই যে তন্মটন্ম, ওরা ওই ফারুকের চেয়ে ভালো। মানে অন্ততপক্ষে তারা যাদের চোরদের চোরে চোরে মাসতুতো ভাই, সেটা অন্ততপক্ষে ভুলে যায় নাই। এরপর দেখেন, তারেক হাসান, মানে বিপ্লব ভাইয়ের সাথে আমার কিন্তু তার আমি ভিডিও অনেকগুলো দেখেছি। ব্যক্তিগত জায়গায় আমার তার সাথে কথা হয় না, কিন্তু এই যে আগে তিনি আমার সাথে একটা শো করেছিলেন, আজকেই আপনি শো যখন আমি বললাম কি যে দেখি উনি অ্যাভেলেবেল আছেন কিনা। এর উদ্দেশ্যটা কি, যে এই সময়ে এই প্রজন্মের যারা ব্রাইট, তাদের দরকার কেন? কারণ এই কথাগুলো তো বলতে হবে তৃণমূল থেকে মানুষের। দেখেন, এস এ সাব্বির নামক একজন তরুণ আছেন, যিনি কিনা বাংলাদেশে বসে আপনি তাকে নিয়ে চমৎকার কিছু রিপোর্ট করেছিলেন। আচ্ছা, এই ছেলেটি, উনি জেল থেকে বের হয়েছেন, দেশ ছাড়া। তার ভিডিও কোয়ালিটি দেখেন ঘোলাট। কারণ আমি তার সাথে গতকালকে পরশু কথা বলছিলাম, বলছে ভাই আমার তো সব ছিল, আমার ক্যামেরা, ল্যাপটপ সব ছিল পুলিশের কাছে, আমি যে কিনবো ভাই, আমি কিনবো কোথা থেকে, আমার তো টাকা নেই। একটা মানুষ এসে সাব্বির বলেছে যে অনেক কষ্ট করে ও কাজটা করছে, কোনো টাকা নেই, কিভাবে কি করবে। আমি বললাম তাহলে এরে ওরে বলেন না কেন? বলে কারে বলবো ভাই, বললে শর্ত দিয়ে দেবে, এই যে মানে আমি কারোর কাছ থেকে টাকা নেবো না, যে আমারে চাপাই দেবে, এইটা করো ওইটা করো। তাহলে বললাম যে আপনি কারোর সাথে যোগাযোগ করেন নাই? বলছে যে কে আমারে টাকা দেবে, আর দিলেও আমি এরকম নেবো না, নিলে আমি ফেরত দিয়ে দেবো পরে, এরকম যদি কেউ দেয়। আমি একটা ছেলে ভোকাল, এত তার জন্য এত লোক কাঁদলো তাকে, যে আরে এস এ সাব্বির তো গুপ্ত টুপ্ত বা কোনো লুকায় নাই, তার সাথে যোগাযোগ করেন, ডিরেক্টলি যোগাযোগ করে, ভাই তোমার আমি একটা ক্যামেরা কিনে দিলাম, আরেকজনে বললো আমি তোমার লাইট কিনে দিলাম। আরে ভাই, এটা তো সে কি করবে এই টাকা দিয়া? মানে সে কি বাড়ি গাড়ি কিনবে? বলি, আমাকে পার্সোনালি সাব্বির বলেছিল যে আপা আমাকে কিছু টাকা ধার দিতে পারেন, আমি একটা ক্যামেরা কিনে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, আসাদ নূর, আমি হচ্ছে কি দিন আনি দিন খাই, আমার কোথা থেকে টাকা থাকবে? আমার তো ধার দেওয়ার মতো টাকা নাই। ফলে আমিও খুব খুব খারাপ লেগেছে আমার, যে আমি তো তাকে সাহায্য করতে পারি নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি সুলতানুর রহমান, আপনি একজন, কেউ না, আপনি ফ্রন্ট লাইনের একজন ব্যক্তি, আপনি কথা বলছেন, আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করছেন। তো আরও অনেকে আছেন আমাদের মধ্যে যারা কাজকর্মে খুবই অ্যাক্টিভ, কিন্তু কথা বলতে পারেন না বা বলেন না, বা এটা তার কাজ না। তাদের মধ্যে অনেকে এগিয়ে আসতে পারেন, কারণ লজিস্টিক্স বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আমি যদি অ্যাক্টিভিস্ট না হইতাম এই সময়, ধরেন আমি আমার ইনকামের একটা অংশ আমি চেষ্টা করতাম যে এইখানে, এটা জামাত শিবির করে, জামাত শিবিরের প্রত্যেকটা, আরে একটা ওই তারেক ভাই যেটা বললেন না, যে বিপ্লব হাসান ভাই, যে দেখেন আওয়ামী লীগের লোকজন থেকে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে লাইনচ্যুত হতে পারে। যেমন সাবেক প্রেসিডেন্টের ছেলেই তো জামাতি, আব্দুল হামিদের ছেলে, দেখেন তার ফেসবুক স্ট্যাটাস দেখেন। তো সে হুমায়ুন আজাদের ওই কথাটাই, যে একজন মুক্তিযোদ্ধা চিরকালে মুক্তিযোদ্ধা না, কিন্তু একজন রাজাকার ও আজীবনের রাজাকার। তো কোনো জামাত শিবিরের ছেলে পেলে কখনো সে মুক্তিযুদ্ধপন্থী হবে না। এটা খুবই সামান্য। আমরা 2013-তে কিছু রাজাকারের সন্তানদেরকে এসে তাদের বাবাদের ব্যাপারে সাক্ষী দিয়েছিল যে আমার বাবা রাজাকার, এরকম, এটা খুব বিরল। কিন্তু এখন এই প্রজন্মের যদি আপনি পেট্রোনাইজ না করেন, তাহলে ওদের সামনে কেমনে টিকবেন? আরে ওরা বটের পেছনে যে টাকা ব্যয় করে, ছাত্রলীগের, মানে এগুলো উদাহরণ দিতে গেলে খুব দুঃখ লাগবে, মেজাজও খারাপ হবে, আমি এদিকে আর না যাই। এই দুঃখ দুর্দশার কথা বলছিলাম, যে যেখানে তাদের
এই সংগঠনের ইয়ের জন্য মানে পুনর্বাসনের জন্য তাদের অনেকগুলো অ্যাক্টিভিস্ট তৈরি করতে হবে। আওয়ামী লীগ মানে দেখেন এই দলটার মধ্যে যারা চোর ছিল, চুরি টুরি করে আওয়ামী লীগ ব্যবহার করে, তারা কিন্তু চুপচাপ বসে তাদের সেই আরামের খাবার খাচ্ছে, কেউ বললে বলছে টাকা নেই। তো আর যারা সৎ ছিল তারা তো সৎ অবস্থায় মারা গেছে, তারা টাকা পাবে কোথায়? তারা নিজেরাই চলা, তাহলে তাহলে দলটার কি হবে? দলের জন্য কে? শেখ হাসিনা কাদেরকে চতুর্দিকে রেখেছিলেন, কাদের জন্য? মানে এটা কোনো কথা যে একটা দল তার কোনো সাংগঠনিক কার্যক্রম নাই, তার কোনো মানে নেতাকর্মীরা জানে না, আমাকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগ কবে ফিরবে, আমি কেমনে জানবো? আমি তো আওয়ামী লীগের কারোর সাথে কানেক্টেড না। এইবার অনেকে আবার যখন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের ভালো হচ্ছে কথা বলি, ওই যারা ধান্দা করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে মানে তাদের প্রোডাক্টিভ কোনো কাজ নাই, তো তো যারা ওদের টাকা দেয় ওরা এসে বলে মিয়া তুমি পারো না, আসাদ এরকম কেমনে বলে, তো আমার এনিমি বাবা শুরু করে লাল বদর বলে। দেখেন একটা বিষয়, আমি তো আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমাকেও লাল বদর বলে, জানেন, আমাকেও লাল বদর বলে। তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আমি যেখানে এই সাব্বিরের কথা উদাহরণ দিলাম, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং পুরোটা সময় ধরে, তো আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় প্রত্যেকটা দিন আওয়ামী লীগের সমালোচক ছিলাম। এখন আমাকে আপনি বলেন, এই তাসনিম খলিল, জুলকারনায়ন শাহের এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, ওরা যেভাবে অ্যাক্টিভিজম করতো আমি ওই ধারায় করতাম না, কিন্তু আওয়ামী লীগের সমালোচক আমি ছিলাম। শাহেদ আলম থেকে শুরু করে দেখছেন বাংলাদেশে যাই ঘুরছে, এমনকি মুফাসসিল ইসলামের মতো লোক সে কিন্তু বাংলাদেশে যাই ঘুরে বেড়াচ্ছে। কিভাবে? কারণ বিএনপির বা ওই মহিউদ্দিন মোহাম্মদ সোকল্ড বুদ্ধিজীবী, তারা বিএনপির দালালি করছে। এখন আমার জন্য সুবিধাটা কি হতো? আমি দালাল হইলে আমি আমার ওই কিছু করতে হতো না, শুধু ধারাটা বজায় রাখলেই তো হইতো। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের পালাইছে একটা গান গাইলাম, একটু নাচলাম টিকটকে, আর এই শেখ হাসিনার সমালোচনা অব্যাহত রাখলাম, আমার লাভ হইতো না ক্ষতি হইতো? অবশ্যই বেশি লাভ হইতো। মানে ওই ভিউ লাইক কমেন্ট এই ধান্দা যদি বলতেন বা টাকা পয়সা, আওয়ামী লীগের তো যেখানে তার নেতাকর্মীরাই তাদের ইয়ে পায় না, আমি এই ভাঙা মরা জিনিসে তেল মানে পানি দিয়ে আমার লাভ কি? আমি বাঁচাইতে চাই মুক্তিযুদ্ধকে। অবশ্যই ঘুরে দাঁড়াবে, আজ হোক কাল হোক, কোনো না কোনো ভাবে এটা গণমানুষের। তো যারা আমার প্রশ্নটা এখানে, যারা লালবদর বলে, আরে ভাই আমি যে এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি অধিকার নিয়ে, তো আমার ওইটাতে লাভ নাকি? আমি লালবদর যদি হইও, তো লালবদর থাকলেই তো আমার লাভ। তাহলে আমার লালবদর বইলে আপনার লাভটা কি? সুলতানুর রহমানের লালবদর বইলে লাভটা কি? দলের লাভ কি? লাভ আছে কোনো? না, লাভ আপনার, কারণ আপনি তো টাকা নিতেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি ফল দিতে পারতেছেন না, যারা টাকা ছাড়া ফল দিচ্ছে তাদের উপর আপনি জেলাস। সিম্পল। একদম একদম তাই, একদম তাই। তো বিপ্লব হাসান আপনাকে ট্যাগিং করে না এখনো? করবে না, এটা করতে পারে না আপু, কারণ আমার তো ছাত্রলীগের অনেকগুলো পদ পদবি ছিল, কয়েকটা কমিটিতে রাজনীতি করেছি, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব, মানে আমার বাবা আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, সুতরাং এই ট্যাগটা এখনো দিতে পারে না। বাট ট্যাগ দিয়েছে যে বিভিন্ন এজেন্সির দালাল, বিভিন্ন এজেন্সির পারপাস সার্ভ করতেছি, এই ধরনের ট্যাগ খেয়েছি, বাট জামাত শিবির বলতে পারে না এখনো, এটা বলতে পারে না এখনো। তো তারা তারা আসলে আলটিমেটলি কি অ্যাচিভ করতে চায়, কি মনে হয়? মানে কি দিয়ে, মানে এইরকম করে থাকলে তাদেরও তো কোনো লাভ নাই। তো কিভাবে দলটাকে ঘুরে দাঁড় করানো যাবে, কিভাবে আগানো যাবে, এই নিয়ে তাদের কোনো কিছু আছে নাকি? তারা আগের যে বলয়টা ছিল, যারা ফেইল করছে, সেই বলয়টাকেই ধরে রাখার চেষ্টা করছে? আপু একটু সময় নিয়ে বলি, অনেকগুলা বিষয় এখানে আছে। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ এখন যাদের হাতে আছে, উইদাউট শেখ হাসিনা, আমি শেখ হাসিনার প্রসঙ্গ টানছি না, যারা নীতি নির্ধারণী মহল, উনার পরবর্তী যে লেয়ারটা, আগে যে সেট ছিল, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 18 মাসের রাজনৈতিক বাস্তবতা তাদের মাথার মধ্যে প্রবেশ করেনি, তাদের মধ্যে ন্যূনতম উপলব্ধির জায়গা সৃষ্টি হয়নি, তারা এখনো সেই সেট আছে এবং তারা ভাবছে বাংলাদেশের বর্তমান সরকার ব্যর্থ হবে। তারা যেমনটা ইউনূস হয়েছে, এই ব্যর্থতার দায়ে বাংলাদেশের মানুষ একটা সময় ভুলে যাবে আওয়ামী লীগের নেতাদের অপকর্ম, যারা দুর্বৃত্ত ছিল ভুলে যাবে, দেন তারা চমৎকার ভাবে তারেক রহমানের ঐতিহাসিক ব্যর্থতার পর বাংলাদেশে প্রবেশ করবে এবং আগে যেই সেট ছিল সেই একই সেট নিয়ে তারা ক্ষমতার মসনদে বসবে, আবার তৃণমূলের রক্ত চুষে খাবে এবং তারা মাখন হালুয়া রুটি খাবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, এখন যে পরিবর্তন আনবে এবং রাজনৈতিক নেতাদের যে বদল করা কিংবা সাংগঠনিক পরিবর্তন কিংবা নতুন নতুন কমিটি দেওয়া, এইসব তারা করতেছে না, কারণ এখন যারা দেশ থেকে চলে গেছে, দেশের মধ্যে কিন্তু অসংখ্য নেতাকর্মী আছে, জেল বলেন জেলের বাইরে বলেন অনেকে আছে, মানে কয়েক শতাংশ নেতাকর্মী দেশ থেকে চলে গেছে, জীবন রক্ষার স্বার্থে অনেকে গেছে, এটাকে আমি দোষের কিছু দেখতেছি না। বাট শেখ হাসিনা কিন্তু এ পর্যন্ত অসংখ্য বার বলেছে সবাইকে দেশে যাইতে, কেউ দেশে যাচ্ছে না কেন?
কেউ তার কথা শুনছে না কেন, এই প্রশ্নটা আমি এই লাইভে বা আপনার এই ভিডিওতে এসে করে গেলাম। আশা করি কেউ দেখলে আমাকে একটু বলবেন। এই একটা বিষয়, এরা কেন চাচ্ছে না, শুনছে না কেন? বলতেছি আপু, এরা চাচ্ছে না যে তাদের বাইরে গিয়ে, মানে এই যে নেতৃত্ব যারা ব্যর্থ, আলটিমেটলি ব্যর্থ, কারণ 5 আগস্ট বাংলাদেশে ঘটেছে এরা নেতৃত্বে থাকা অবস্থায়। আমি সম্পূর্ণরূপে এদেরকে ব্যর্থ বলবো, কারণ শেখ হাসিনা এক হাতে দেশ সামলাবেন, এক হাতে সংগঠন সামলাবেন এমন অবস্থা তার ছিল না। গত 16 বছরের শাসনামলে যাদেরকে দল গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, দলকে সুসংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা শুধুমাত্র তাদের পরিবারকে সুসংগঠিত করেছে। দলটাকে বানিয়েছে পরিবারতন্ত্র, দলটাকে বানিয়েছে তথাকথিত পরিবারের ভাবিলিক, দলটাকে বানিয়েছে ভাইলিক। সংগঠনে যে বঙ্গবন্ধুর আদর্শ বলে একটা শব্দ ছিল, একটা সিম্পল ওয়ার্ড কিন্তু অনেক গভীর ওয়ার্ড, এই ওয়ার্ডটা ছিল না বাংলাদেশ আওয়ামী লীগে। আমি তো দেখেছি, আমি তো মাঠের রাজনীতি করেছি, এখানে নেতা নেতৃত্ব হতো স্বজনপ্রীতির উপর ডিপেন্ড করে। এখানে নেতা নেতৃত্ব হতো, নির্বাচিত হতো, দুঃখিত, কে কার সাথে সুসম্পর্ক, কার জন্য কোন এমপি মিনিস্টার ফোন দিয়েছে, কার সাথে কোন আমলা। এখানে চমৎকার একটা বিষয় আপু, আমলাতন্ত্রের সুপারিশ কোন নেতা কখনো ফেলতে পারতো না। আমি একদম লিখিত দিলাম আপনাকে, মানে ধরেন একটা সচিব কিংবা উপসচিব, এরা যদি কোনো ছেলের ব্যাপারে কোনো নেতাকে রেফারেন্স করতো, নিশ্চিত থাকেন আপু যেই পোস্ট চাইতো ওই পোস্ট দেওয়া হতো। কারণ ওই যে টেন্ডারবাজি করতে হবে, ওই যে বিভিন্ন ভবনে যাইতে হবে, ভবন থেকে সুবিধা নিতে হবে, এই একটা ব্যাপার ছিল। এখন আপনি যেটা বলতেছিলেন কেন চাচ্ছে না, এরা চাচ্ছে না যে তাদের বাইরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হোক। কারণ যদি আওয়ামী লীগ এই ব্যর্থ অথর্ব অযোগ্যদের বাইরে গিয়ে সুসংগঠিত হয়, তবে এই ব্যর্থরা কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। সেটা হোক স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, হোক অস্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। আওয়ামী লীগের রাজনীতি এদের জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে, এবং এটা তারা উপলব্ধি করতে পারছে। এবং তারা বুঝে গেছে বাংলাদেশে যেহেতু 5 আগস্ট ঘটেছে আপু, আমাদের প্রজন্মের জন্য 5 আগস্ট ওয়ান কাইন্ড অফ 71। 71 তো আমরা দেখি নাই। 71-এ যে নৃশংসতা চালিয়েছে পাকিস্তান বাহিনী, সেনাবাহিনী এবং আমাদের আলবদর রাজাকাররা, 5 আগস্টের পর কিন্তু একই ধারায়, এটার বিশালতা কম ছিল, বাট তারা কিন্তু ওই একই প্রক্রিয়ায়, একই সিস্টেমে কিন্তু আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। নির্বিচারে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে হত্যা করা হয়েছে গলা কেটে। সুতরাং তারা বুঝে গেছে, এই অথর্বরা বুঝে গেছে যে তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আর চাচ্ছে না, এবং এটা বুঝার কারণেই তারাও চাচ্ছে না, এবং তারা সেই কারণে শেখ হাসিনাকে অসহযোগিতা করতেছে যে তাদের বাইরে গিয়ে যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলটাকে সুসংগঠিত করতে না পারেন, এবং যাতে করে তারেক রহমানের অসহনীয় বা ঐতিহাসিক ব্যর্থতার পর তারা, বাংলাদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে, তাদের ব্যর্থতা ভুলে যাবে, তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে, তারা বাংলাদেশে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তারা বাংলাদেশে ফিরবে, এরপর আবার সে একই ধারা, একই বন্দোবস্ত, একই ছুরি চালানো, একই রুটি হালুয়া খাওয়া, মাখন খাওয়া, এটা করবে। একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, এই নেতাকর্মীদের মধ্যে একটা বিশাল শ্রেণী, তারা পশ্চিমা যে দেশগুলো আছে, আপনার ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোতে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছে। এখন অ্যাসাইলাম পাইতে গেলে আপনি নিশ্চয়ই বাইরে থাকেন, আমার থেকে অনেক ভালো জানেন, একটা নির্দিষ্ট সময় একটা দেশে অবস্থান করতে হয়। এখন তাদের অ্যাসাইলাম কনফার্ম না হওয়া পর্যন্ত ওই দেশে তারা চাচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ফিরুক। যদি ফিরে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে যাইতে হবে, কিন্তু অ্যাসাইলাম ক্লেম তো হয়েছে, এখন অ্যাসাইলাম মানে কমপ্লিট যে প্রসেসিংটা, এটা না হলে তো তারা বাংলাদেশে গেলে তাদের জন্য লস। পরবর্তীতে আবার যখন কোনো রাজনৈতিক একটা বাজে সিচুয়েশন বাংলাদেশে হবে, আবার তো ওই দেশ থেকে পালাইতে হবে ইন্ডিয়ার বর্ডার ক্রস কইরা। সুতরাং তারা চাচ্ছে না যে অ্যাসাইলামটা কমপ্লিট হওয়ার আগে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে রাজনীতিতে ফিরুক। এই তিনটা ইস্যুর কারণে মূলত শেখ হাসিনাকে সবাই সহযোগিতা করতেছে, এবং এই বাটপার গুলা, এই প্রতারক গুলা, যারা গত 16 বছর লুটপাট করেছে, স্বজনপ্রীতি করেছে, ভাই ভাবি লীগ বানিয়েছে, এরা এখনো সেই একই ধাঁচের মধ্যে আছে, একই মানসিকতা নিয়ে আছে। এদের মধ্যে আপু ন্যূনতম পরিবর্তন হয়নি। এরা এখনো ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে, এখনো রাতে নারীবাজি করে। অশ্লীল ভাবে বললাম আপু, মাফ করবেন, কারণ এদের চরিত্র এতটা জঘন্য। গতকাল একটা জেলা ছাত্রলীগের শীর্ষ নেতার ভিডিও দেখতেছিলাম, ক্যাসিনোতে গিয়ে ক্যাসিনো খেলতেছে। সে খেলতেই পারে, এটা তার পেশা হইতে পারে, সমস্যা নেই, বাট আমি কখন খেলবো? যখন আমার ইউনিটের নেতাকর্মী, আমি যে ইউনিটের নেতা, আমি নেতৃত্ব দেই, যখন আমার ইউনিটের নেতাকর্মীরা সচ্ছল থাকবে, আমাকে নিয়ে কোনো প্রকার অর্থনৈতিক ভাবে সহায়তা করার অভিযোগ থাকবে না, তখন আপনি ক্যাসিনো খেলবেন নাকি আপনি টাকা উড়াবেন সেটা আপনার দেখার বিষয়। আপনার টাকা আছে, আপনি উড়াতে পারেন। বাট এইরকম একটা সংকটে আপু, যেখানে 1000 টাকার জন্য, আপু আমি তো দেশে নাই, দেশের বাইরে থাকি, 1000 টাকার জন্য আমার হোয়াটসঅ্যাপে, আপনার সাথে আমি কথা বলতেছি এখন, আমার হোয়াটসঅ্যাপে 10টা মেসেজ আসছে, আমাকে বলতেছে ভাই আমি আমার পরিবারকে এখন পর্যন্ত, রমজান চলে যাচ্ছে শেষের দিকে, আমি এখন পর্যন্ত গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারিনি। আপু এসব দেখার পর আপনার কি ক্যাসিনো খেলতে ইচ্ছা করবে? যদি আপনার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বলে একটা শব্দ থাকে, যদি নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধ আপনার মধ্যে থাকে, কেউ এই কাজটা করতে পারবে না। ক্যাসিনো খেলেন ভালো কথা, বাট সেটা
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসবে? আপনি কোন সব মানুষদেরকে নিয়ে গিয়ে খেলেন যে সে তার ভিডিও করে আবার পাবলিকলি সেটা স্ট্যাটাস দেয়? তো আপু আসলে আমাদের সর্বাঙ্গে ব্যথা, আমাদের মহামারী ধারণ করেছে আমাদের সংকটটা। এই সংকট মোকাবেলা আমার মনে হয় না খুব সহসায় সম্ভব হবে। আর যাদেরকে দিয়ে আমরা সংকট মোকাবেলা করব, যাদেরকে সামনে রেখে, তারা তো এই সংকটের সামনে যাচ্ছে না এবং তারা যাবে না। এবং তারা কেন যাবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আসাদ নূর, আমি শেষ করব। বলেন তো, এই সংকট তো বুঝতে পারলাম। এগুলি থেকে বের হওয়ার কি করণীয় ২-৩টা যদি বলতেন, যে এই জায়গাগুলিতে টাচ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। অনেক ধন্যবাদ। দেখেন, তারেক জিয়া যখন বিরোধী দলে ছিলেন, তিনি লন্ডনে ছিলেন, তার মতো করে তিনি পডকাস্ট বলেন, লাইভ বলেন, ভিডিও কলে তার নেতাকর্মীদেরকে যতটুকু পেরেছেন, তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। এবং তার বক্তব্যগুলো দেখেন প্রিসাইজ ছিল। দলীয় মিটিংয়ে চর্বিত চর্বণ এগুলো বাংলাদেশের রাজনীতিতে ঘন্টার পর ঘন্টা মিটিং হয়, সেটা অন্য বিষয়, কিন্তু জনগণের উদ্দেশ্যে তার বক্তব্যগুলো খুবই স্পেসিফিক ছিল। তো তিনি নিশ্চয়ই একটা টিম তার ছিল আশেপাশে, যারা ভিডিওগুলো এডিট করে দিত। শেখ হাসিনার জন্য এরকম ফ্রিতে কাজ করার আমি অসংখ্য মানুষকে চিনি, তার আশেপাশেই আছে। তো এটা উনি হয়তো আমাদের দাদি নানির বয়সী, উনি হয়তো অনেক টেকনোলজি অনেক কিছু বুঝছেন না, কিন্তু তাকে তো এটা বোঝাতে হবে। জয় তো বেঁচে আছেন, তো জয় দায়িত্ব নিচ্ছেন না কেন? কাউকে না কাউকে আওয়ামী লীগের ভেতর থেকে করতে হবে, শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র এখন মিডিয়া হিসাবে আওয়ামী লীগের পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার হ্যান্ডেল, এগুলোকে একদম স্পেসিফিক করে ২-৩টা পোস্ট বড়জোর প্রতিদিন, একটা হলে বেশি ভালো হয়। এবং সেখানে গোছালো আওয়ামী লীগের যারা পক্ষে, যারা পডকাস্ট করছেন, লাইভ করছেন, তাদের আলাদা আলাদা তাদের কমিটি দিয়ে দেওয়া হোক, তারা অমুক অমুক জায়গায় তাদের নামে পেজ হোক, ভেরিফাইড হোক, সেগুলো সেখান থেকে হোক। যত, এমন তো না যে ফেসবুকে আপনি আওয়ামী লীগের একটাই হবে। আপনি তার যার যার এলাকা থেকে, এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক আপনারা পেজ বানান, সেখানে লাইভ করেন, বিভিন্ন ব্যক্তিদের সাথে ডিবেট করেন, জুলাই জঙ্গিদের ডেকে আনেন। এইভাবে মানে পুরো চাঙ্গা হয়ে ফিরতে হবে। আর যদি না ফিরেন তাহলে তো যেভাবে এইভাবে চলুক। নেতাকর্মীদের একটা জিনিস বলে দেন যে ইয়ানফসি, যার যার তার জানি না, কিছু কিছু জিজ্ঞেস করলে কিছু নাই, জানি না, এই পর্যন্ত থাকুক। মানুষকে হতাশার মধ্যে আশা, দেখেন আশা দিয়ে দিয়ে যখন আপনি হতাশ করেন, তখন সিরিয়াস সময় যখন ডাকবেন কাউকে পাবেন না, যেমনটা জুলাই সময় পান নাই, কাউকে পান নাই। নিজের নেতা কর্মীরা না মাথায় আশার কথা, মানে একটু হতাশার কথা বললে হবে না, ২-একটা আশার কথাও তো বলতে হবে। খারাপ আশার কথা বললাম তো, সবচেয়ে সহজ আশার কথা, সবচেয়ে সহজ যে বসে যে না আমাদের দলটাকে গোছাইতে হবে, এবং সেটা ইমিডিয়েট হয়ে গেল। তারা তো বলে এটা একটা রাজনীতি, একটা লং রেস। এটা তো অস্থির হওয়ার কিছু নাই। লং রেস, হ্যাঁ, তা তো দেখলামই। হ্যাঁ, যাই হোক, আজকে আমি শেষ করছি। বিপ্লব হাসান এবং আসাদ নূর, দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না আজকের এই শো এর পরে আবার আমাকে কি বলে, এমনিতেই তো কত কিছু বলে, কিন্তু দলের ভেতর থেকে সমালোচনা হওয়াটা খুব জরুরি। কারণ সমালোচনা যদি না থাকে তাহলে কোনো কিছু অগ্রসর হয় না। সমালোচনা, আলোচনার মধ্য দিয়েই জিনিস সঠিক পথে অগ্রসর হয়। তো আওয়ামী লীগে কেউ ধরেন 99% আপনি আওয়ামী লীগের পক্ষে বললেন, আর 1% বিপক্ষে বললেন বা সমালোচনা করলেন, আওয়ামী লীগ সেটি নিতে পারে না, সঙ্গে সঙ্গে আপনাকে ট্যাগিং করে ফেলবে। এটি একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যাই হোক, এই দলটি যেহেতু শুরুতে বলছিলাম যে মুক্তিযুদ্ধের দল, বাংলাদেশের যে রাজনৈতিক ভারসাম্যহীনতা আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হয়েছে, এই শূন্যতা একমাত্র আওয়ামী লীগে পূরণ করতে পারবে। কিন্তু এই দলের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে সঙ্গে নিয়ে, কাঁধে করে নিয়ে এসে যদি চলে, নিশ্চয়ই সেটি হবে না। কারণ গত 16 বছরে সত্যি সত্যি এটাই ঠিক যে তৃণমূলের কর্মীদেরকে এমন ভাবে বঞ্চিত করা হয়েছে, শুধু বঞ্চিত আমি বলবো না, তাদেরকে অপমানিত, অপদস্থ করা হয়েছে। এমনকি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এই কর্মীদের অনেকে ঘরে থাকতে পারেনি। আমি এমন অভিযোগও কিন্তু শুনেছি। কারণ ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেই নির্বাচনগুলি হয়েছে, সেখানে কিন্তু স্থানীয় তৃণমূলের কর্মীরা বা নেতারা অংশগ্রহণ করতে পারেনি। ওই উড়ে এসে জুড়ে বসারাই ওই পদ, মেম্বার চেয়ারম্যানের দায়িত্বগুলো তারাই নিয়ে গেছে। ফলে নানানভাবে তৃণমূল অনেক ক্ষুব্ধ। তারা এই দলটিকে ভালোবাসে, একদম অন্তর থেকে ভালোবাসে, জীবন দিয়ে দিতে পারে। কিন্তু ওই যে যারা তাদেরকে নাজেহাল, অপমান, অপদস্থ করেছে, তাদের স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি, তারা ফিরে আসুক, তাদের ঘাড়ে চড়ে আওয়ামী লীগ ফিরে আসুক, তারা সেটি চায় না।
আমার ধারণা আওয়ামী লীগের হাইকমান্ডও এই বিষয়গুলি বুঝতে পারছেন, সেই মতো করে তারা ব্যবস্থা নেবেন সেই প্রত্যাশা রাখছি। আসাদ নূর, বিপ্লব হাসান, অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। এবং জি। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক, অনেক শুভকামনা।